তিনি তার কাজের মাধ্যমেই নামান। যিনি বাড়িতে থাকেন তিনি তার পাড়ার মধ্যেই থাকুন। যারা আমাদের বয়স্ক নেতৃত্বরা আছেন, কমিটিতে কে কোথায় নেতা সেটা বড় কথা নয়, জীবনের অভিজ্ঞতা, দীর্ঘদিনের রাজনীতির অভিজ্ঞতায় যারা বড় তারা চিরকাল মাথার উপরেই থাকেন ছাতা হয়ে, তারা আপনাদের মতো করেই নামান। আর যারা আমাদের বন্ধুরা, ভাইয়েরা, যে যে ভাষা বুঝবে তাদের কাছে সেই ভাষাতেই আমাদেরকে নামতে হবে। আমাদের কাজটা একটু বেশি কি হবে তো, দীপশিতা আসবে, নিশ্চিত আসবে। আমরা একটি কমিউনিস্ট পার্টির সদস্য এবং সেই পার্টিতে আমরা কাজ করি। আমাদের পার্টির একটি নির্দিষ্ট আলাদা ঘরানা আছে, ধরন আছে, কাঠামো আছে। আমাদের কাজের ফ্রেম ঠিক হয় সেটা অনেক দূর ভেবে, এবং সেটা প্রতিটাই পরীক্ষামূলক। আর আমরা সেই পরীক্ষাতে পাস করি না ফেল করি সেটা মানুষ আমাদেরকে সার্টিফিকেট দেয়। কোনো তৃতীয় কোম্পানি এসে আমাদেরকে সার্টিফিকেট দেবে না, মানুষ সার্টিফিকেট দেয় যে আপনাদের এই পদ্ধতি ঠিক ছিল না, আপনাদের এই পদ্ধতি ভুল, আপনাদের এই নীতি ঠিক ছিল না, আপনাদের এই নীতি ভুল। মানুষের মনের মধ্যে আমাদের পার্টি সম্পর্কে অনেক মান অভিমান, ক্ষোভ বিক্ষোভ, আরো একটু কিছু বেশি করা, আরো একটু বেশি লড়াই আন্দোলন, আরো অন্য ধরনের কিছু সিদ্ধান্ত গ্রহণের আশা, অপেক্ষা এবং প্রত্যাশা থাকবে, এটা স্বাভাবিক। এবং সেক্ষেত্রে আমরা বলতে পারি যে পার্টির এটা একটা বড় দিক যে মানুষ পার্টিকে ভরসা করছে এবং পার্টিকে আরো কিছু বেশি রাস্তায় নামা, আরো অন্যরকম ভাবে ভাবা এবং লড়াই আন্দোলনে একটি জান কবুল পরিস্থিতি তৈরি করার জন্য যেটা মানুষ আমাদেরকে বলছে, তার মানে এটা স্পষ্ট যে আপনারা যারা আমাদের নেতারা, যারা আমাদের অভিভাবকরা, তারা আমাদেরকে ভরসা করছেন। এটাই তো সব থেকে বড় পাওনা। পার্টি নেতা কে কার সাথে দেখা করলো, নিশ্চিতভাবে এটা আজকের মিডিয়ার যুগে নানান প্রশ্ন হাওয়াতে ভাসিয়ে দেয়। হাওয়াতেই তো নাকি এটা, আমি জানি এই যা সব কথা তো হাওয়াতেই ভাসছে। সেই কথাগুলো কতটা বাস্তবের মাটিতে শক্ত জমিতে আছে সেটা পরখ করে নেবার দায়িত্ব আপনাদের, আমাদের দুজনের। সিদ্ধান্ত গ্রহণ করবে পার্টি এবং সেই সিদ্ধান্তকে বাস্তবায়িত করার জন্য পার্টি বিভিন্ন নীতি এবং কৌশল গ্রহণ করবে, কিন্তু এমন কোনো কাজ করবে না যে যেটা মানুষ পার্টিকে দেখতে চায় বা পার্টির কাছে মানুষ চায় তার বাইরে কোনোদিন পার্টি যায়নি, আগামী দিনেও পার্টি যাবে না। পার্টি মাটিতেই থাকবে এবং পার্টি মানুষকে নিয়েই থাকবে। অনেকগুলো ক্যামেরা আমার কথা লাইভ করছে, আমি জানি এটাও কালকে খবর হবে। প্রতিকুর ভাই বন্ধু জবের থেকে অভিমানের কথা নিজের মুখে স্বীকার করে বাজারে খবর ছড়ালো, তার আগে লক্ষ্মীর ভান্ডার নিয়ে এসব বলেনি। কিন্তু কে কাকে কোন স্ক্রিপ্ট রাতের বেলা মুখস্থ করিয়েছে এবং তারপর দিন প্রতি ঘন্টায় কে কোন স্ক্রিপ্টে অভিনয় করলো সেটা অন্য কথা। পার্টি কোনোদিন কোনো অনুদানকে ভিক্ষা বলেনি। 2021-এর নির্বাচনে আমি নিজেও ক্যান্ডিডেট ছিলাম। পার্টি আমাকে কোনোদিন বলেনি যে তুমি লক্ষ্মীর ভান্ডারকে ভিক্ষা বা ভাতা বা অনুদান বলে তুমি তাকে কটাক্ষ করো, বলেনি। 18 দিনের ক্যাম্পেনে নেমেছিলাম নন্দীগ্রামে, তারপরে গোটা রাজ্যে ক্যাম্পেন করেছিলাম। যেদিন শুরু করেছিলাম সেদিনও জানতাম যে আমরা আমাদের দাবিকে তুলতে যাচ্ছি, আপনাদের কাছে আমাদের পার্টির কথাকে পৌঁছে দিতে যাচ্ছি। সেদিনই একথাই বলেছিলাম
যে অধিকারে বাঁচতে চাই, অনুদান আমাকে সাহায্য করুক, কিন্তু অনুদানই যাতে আমার একমাত্র হাতের ভরসা একটা লাঠি না হয়ে যায়, তার জন্য বাঁচতে চাই। কোন অন্যায় কথা বলেছি আমরা? সরকারকে সাহায্য করতে হবে তো। এই যে উত্তরবঙ্গে বন্যা হয়ে গেল, সরকারকে স্কুল ঘরের দরজাগুলো খুলে দিতে হলো না? বাড়ি ঘর দরের হাঁড়ি কুড়ি সব ভেসে চলে গেল, সরকারকে খিচুড়ি রেঁধে খাওয়াতে হলো না? মড়ক লেগে যায়, ডায়রিয়া হয়ে যায়, সরকারকে আলাদা ক্যাম্প করে তাদের ট্রিটমেন্ট করাতে হয় না? তার মানে কি একটি পরিস্থিতি একটি নতুন তৈরি হয়, যে পরিস্থিতির সাথে লড়াই করা সম্ভব হচ্ছে না, তখন তাকে একটা বাইরে থেকে, এটাকে মেডিকেলের ভাষায় স্টেরয়েড বলে, মানে তোমার নিজের যা আছে তার দ্বারা তুমি পাচ্ছ না, তাই তোমাকে বাইরে থেকে ওষুধের দ্বারা স্টেরয়েড দিয়ে তোমাকে কিছুদিন দাঁড় করিয়ে রাখা হলো। সেই ডাক্তাররা স্টেরয়েডকে উইথড্র করে শরীর থেকে, যে তুমি 2 মাস স্টেরয়েড খেলে, 3 মাস স্টেরয়েড খেলে, এবারে আস্তে আস্তে স্টেরয়েডের পরিমাণটা কমাতে হবে। স্টেরয়েড খাওয়ার পরে শরীর একটু গোলগাল ফুলে যায়, আমারও হয়েছিল। আনিসের ঘটনায় এসপি অফিস অভিযান করার পরে, জেল থেকে বেরোনোর পর একগাদা রোগ হয়ে গেছিল, হসপিটালে ভর্তি থাকতে হয়েছিল 1 মাসের মতো। ডাক্তার বলল স্টেরয়েড দিতে হবে। কেন না, মারামারিতে এমন একটা জিনিস হয়েছে যার দ্বারা ওর শরীরে ওই রোগ প্রতিরোধক শক্তিটা তৈরি হচ্ছে না। বাইরে থেকে 2.5 মাস স্টেরয়েড দিল। স্টেরয়েড দেওয়ার পরে তো দেখতে খুবই সুন্দর হয়েছিল, মুখটা ফুটবলের মতো হয়ে গেছিল, আর শরীরের 10 কিলো ওজন বেড়ে গেছিল। তাই বলে কি আমি সুস্থ ছিলাম না? লোকে বললো রোগা পেট কামিনাক্ষীটা বেড়ে মোটাচ্ছে না, আমি তো বুঝতে পারছি আমার শরীরে কি রোগ হয়েছিল। ভাতাতে স্টেরয়েডে শরীর ফুলছে, কিন্তু রোগ দূর হচ্ছে না, হচ্ছে না দূর। কিন্তু স্টেরয়েডটা দরকার কেন? কারণ আমার শরীরের ভেতরে সেই দিনই সেই রোগকে দূর করার মতন ক্ষমতা আমার কাছে নেই। ডাক্তার সেকেন্ড ফেজের ট্রিটমেন্ট শুরু করে, স্টেরয়েডকে উইথড্র করে, স্টেরয়েডটা খাওয়া আস্তে আস্তে বন্ধ করে। কেমন করে বন্ধ করে? স্টেরয়েড দিতে দিতে 10 চলে গেছিল, শুরুর দিনই 10 উইথড্র করে দিয়েছিল, বন্ধ করে দিয়েছিল না। 8, 6, 4, 2, 1। কিন্তু 1ও খেয়ে যাচ্ছিলাম। দিয়ে একটা ডায়াগনস্টিক সেন্টারে পাঠালো। চলে গেছিলাম দুপুর 12টায় ব্লাড টেস্ট করাতে। বললাম ব্লাড টেস্ট হবে? বললো প্রেসক্রিপশনটা ভালো করে দেখোনি, সকাল 9টার সময় এই কর্টিজলের টেস্টটা করাতে হবে। প্রথমে এই ব্লাডটা দিতে হবে, তারপর আধ ঘন্টা পরে ওই ব্লাডটা দিতে হবে। দুটো ব্লাড টেস্টের রিপোর্ট আসবে 7 দিন পর। আমরা দেখবো তোমার শরীরে তোমার রোগ প্রতিরোধক ক্ষমতাটা ফিরে তৈরি হয়েছে কিনা। যদি তৈরি হয় স্টেরয়েড শেষ করে দেবো, যদি তৈরি না হয় তোমাকে আবার স্টেরয়েড দেবো। এখন আমার নিজে গতর খাটিয়ে মাথা উঁচু করে উপার্জন করার ক্ষমতা নেই, সরকারকে স্টেরয়েড বাইরে থেকেই দিতে হবে। আমরাই তো বলেছিলাম করোনার সময় যে চারিদিকে দোকান বাজার হাট সব বন্ধ, কল কারখানা স্কুল কলেজ অফিস আদালত ডাক্তারখানা বন্ধ, টোটো চালায়, সাফাইয়ের কাজ করে, দোকানে হেল্পারের কাজ করে, টাকা পয়সা জমা আছে, কিন্তু 7 দিনের বেশি চলবে না, 20 দিনের বেশি চলবে না, 15 দিনের বেশি চলবে না। তাহলে তারপর শুধু রেড ভলেন্টিয়াররা নামেনি, ক্লাব অর্গানাইজেশন যারা কোনো ক্লাবে যুক্ত নেই, যারা কোনো অর্গানাইজেশনে যুক্ত নেই, যারা কোনো রেড ভলেন্টিয়ারে যুক্ত নেই, তারা সাহায্য করেনি পাশের মুমূর্ষ মানুষকে? এক থালা ভাত দেয়নি? রোগ হলে হাত বাড়িয়ে দেয়নি? পাড়া থেকে অসুস্থ থাকলে খোঁজ নিতে পাঠায়নি? বলেছে ভালো করে মাস্ক পরে যাবি, এসে হাত ধুবি, কিন্তু যা খোঁজটা নিয়ে আয়। সবাই দাঁড়িয়েছিল রাস্তায়, তবে গিয়ে করোনার সাথে লড়াই করতে পেরেছিলাম। তবে গিয়ে তখনই তো আমাদের পার্টি, আমরা বলেছিলাম বিজেপির কাছে, তৃণমূলের কাছে, দুজনের কাছে যে 7,500 টাকা পরিবার কিছু ব্যাংক অ্যাকাউন্টে দিন, যাতে সে তার সংসারটা চালাতে পারে। আমরা ভাতার বিরোধিতা করব? ডিওয়াইএফআই যুব সংগঠনে কাজ করতাম,
প্রতিকূল এসএফআই কাজ করতো। গতকালও বলেছি যে পুলিশের ব্যারিকেডের এই দিকে দাঁড়িয়ে দুজনে একসঙ্গে মার খেয়েছে। কি দাবি করেছিলাম? বেকারের ফর্ম ফিল আপ করেছিলাম যে আমি বেকার, আমার এই যোগ্যতা। গোটা রাজ্য জুড়ে লাখ লাখ ফর্ম ফিল আপ করেছিলাম 2019 সালের আগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। সিঙ্গুর থেকে হাঁটা শুরু করেছিলাম, হাওড়া গেছিলাম, নবান্ন গিয়ে বলেছিলাম যে লাখ লাখ ফর্ম আছে, ফর্মগুলো সরকার জমা নিন, আমার যা যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী কাজ দিন। আমি যদি এমএ বিএড হই তাহলে আমাকে সেই জায়গায় কাজ দিন, আর আমি যদি আঙ্গুটা ছাপ হই তাহলে আমাকে সেই ধরনের একটা কাজ দিন, আর যতদিন না আমাকে কাজ দিতে পারবেন আমাকে 6000 টাকা ভাতা দিন। আমরা বলেছিলাম বেকার ভাতা দিন, কিন্তু কাজ দিন, কাজ না দিতে পারলে বেকার ভাতা দিন। আমরা ভাতার বিরোধিতা করব? কিন্তু আমরা তো কাজ চেয়েছি। ওই যে শরীরে কর্টিজলের টেস্টটা, সেই টেস্টটা তো পশ্চিমবঙ্গে হচ্ছে না, হচ্ছে না তো পশ্চিমবঙ্গে। কাকিমা বলেছেন যুবসাথী নেওয়ার বিরুদ্ধে যুবদেরকে নামানো দরকার। প্রথম দুদিনে সরকার কোথা থেকে হিসাব পেল, কি করলো কিচ্ছু জানি না, বললো 14 লাখ বেকার ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করেছে। তার মানে বেকার আছে, বেকার আছে এটা জানতে গেলে শুধুমাত্র ফর্ম ফিল আপ করতে লাগে নাকি? হাওড়া স্টেশনে গেলে বোঝা যায় না বেকার আছে? পাড়াতে ঘুরলে বোঝা যায় না বেকার আছে? বেকার আছে এটা বলার জন্য আলাদা কোনো পরীক্ষার দরকার আছে? তাহলে তো সরকার যে স্টেরয়েডটা দিয়েছে সেই স্টেরয়েডটা উইথড্র করতে হবে কিনা, তার যখন কর্টিজলের টেস্ট করাতে যাচ্ছে তখন তো সরকার ফেল করে যাচ্ছে যে তোমার স্টেরয়েড চালাতেই হবে, কারণ তোমার শরীরে এখনো নিজস্ব রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি হয়নি। কিন্তু কতদিন স্টেরয়েড দিয়ে চলবে? কতদিন? বাড়িতে পায়খানা তৈরি করে দেবে, একটা বাড়ি তৈরি করে দেবে, 1500 টাকা যুবসাথী হবে, 1500 টাকা লক্ষ্মীর ভান্ডার হবে, রেশনের চাল হবে। হোয়াট ইজ নেক্সট? সমাজ কি শুধু খাওয়া দাওয়া আর হেগে দেওয়া নাকি? বুদ্ধি, পরামর্শ, সংস্কৃতি, বিনোদন, চিন্তা ভাবনা, রাজনীতি, সাহিত্য, গান বাজনা, তাস খেলা, জুয়া খেলা, সাট্টা খেলা, মদ খাওয়া সমাজ নয়? সবই তো সমাজ। যে সময়টার যে কাজটা করা দরকার সেই সময়টাতে সেই মানুষটা সেই কাজটা করতে না পারলে সে বাকি সময়টা কোথায় দেবে? এই সময়টা সে কোথায় ব্যবহার করবে? এই মাথাটা সে কোথায় অ্যাপ্লাই করবে? এই গতরটা সে কোথায় খাটাবে? তার ব্যবস্থা কি? বাস আমরা এইটুকুই পাল্টাতে চাইছি। আপনাদের কথাতে যা উঠে এসেছে সেটা তো এই কথারই নির্যাস, যেভাবে একটা খাটার জায়গা করে দাও। একজন টোটো চালক উনি এই ভয় পাবেন কেন? টোটো তার রিচার্জ করবে, সে তার নিজের গেটের পয়সা খরচা করে টোটো চালাবে, সে তার নিজের শরীরের শক্তি খরচা করে কিনবে নিজের টাকা দিয়ে বা লোনের টাকা দিয়ে, সে টাকা শোধও করবে, প্যাসেঞ্জার ডিল করবে সে, রাস্তায় পথে ঘাটে টোটোটা খারাপ হলে সারাবেও সে, পুলিশের হুজ্জুতি হলে মিটাবে সে, প্যাসেঞ্জারের সাথে ঝামেলা হলে মেটাবে সে। কিন্তু তাকে ভয় পেতে হচ্ছে যে আমার টোটোটা এরপরে ভালো করে চলবে তো? এই ভয়টা কেন থাকবে? আমরা জানি কোন জিনিস খুব সহজ, সিস্টেম সিম্পল হয় না, তাতে কিছু থাকবে, সমস্যা থাকবে, কিন্তু সমস্যাকে তো প্রতিদিন উতরে যেতে হবে, করতে হবে, সেটাই তো কাজ। তাহলে ভয় পাচ্ছে, অনেক মানুষ ভয় পাচ্ছে।
অনেক কর্মীরাও ভয় পাচ্ছেন। আর যারা ভয় পাচ্ছে না তারা কারা? উত্তরপাড়ায় 9 দিনের মাথাতে দুটো রেপ হয়ে গেল, কেন ভয় পেল না? আমরা যেদিন পুলিশকে ডেপুটেশন দিতে গেলাম সেদিনকে ওই থানার বড়বাবু এবং তার মাথার উপরে যিনি থাকেন তিনি বললেন যে 15টা বছরে উত্তরপাড়াতে আমরা যা যত রকমের সমাজ অপরাধের কাজ হতো আমরা সেগুলোকে কমিয়েছি। আর বলতে না বলতে 8 দিনের মাথায় আরো একটা বাচ্চা মেয়ের সাথে একটা খারাপ কাজ হলো। 4টা মন্দিরে লুট হয়েছে, ইল্লিগাল প্রমোটিং, পুকুর বোঝানো, অবৈধ নির্মাণ। ফ্ল্যাট বাড়ি তো নিজে নিজে তৈরি হয়ে যায় না, যদি তার জলের কানেকশন না থাকে, তার ড্রেনেজ সিস্টেম না থাকে, তার ইলেকট্রিফিকেশনের কানেকশন যদি না থাকে, তাহলে সেই ফ্ল্যাট কেউ কিনতে আসবে নাকি? তার মানে তার জন্য জল আছে, তার জন্য ড্রেনেজ সিস্টেম আছে, তার জন্য ইলেকট্রিফিকেশনের কানেকশনের জন্য সবকিছু বরাদ্দ আছে। অথচ এই উত্তরপাড়াতেই, এই বিধানসভা এলাকাতেই এরকম অনেকগুলো বস্তি আছে যে আজও রাত্রিবেলা পায়খানা পেয়ে গেলে একটা হাতে টর্চ নিয়ে 1.5 কিলোমিটার গঙ্গার ধারে যেতে হয়। আমি কি করে জানলাম? আর এতটা জোরের সাথে এতগুলো ক্যামেরার সামনে বলছি কি করে? কারণ এরকম পাড়া মিটিং এ এইসব কথাগুলো উঠে এসেছে। সাফাই কর্মীদের কথা উঠে এসছে। শুরু করেছিল 62 টাকায়, শেষ করেছে 300 টাকায়। চাকরি জীবন যেদিনকে বিদায় নিয়েছে সেদিনকে হাতে একটা হেরিকেন ছাড়া আর কিছু ছিল না, না এককালীন কোনো টাকা ছিল, না কোনো পেনশন ছিল। এখন গোটা উত্তরপাড়াতে সেই ফ্ল্যাট বাড়িগুলোতে জঞ্জাল করের নামে 1 টাকা করে দিয়েছে। টোটোরা যারা